নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের প্রাইম নিউজে। ত্রিপুরার উন্নয়ন কোন জায়গায় রয়েছে সেটা যদি কেউ রাজ্যের বাইরে থেকে এসে দেখতে চায়, তাহলে প্রতিটা ব্যক্তির হাসপাতালগুলিতে যাওয়া প্রয়োজন। যদি দেখতে পায় স্বাস্থ্য পরিষেবা উন্নত, তাহলে ধরে নিতে হবে ত্রিপুরার সব দিকের স্বাস্থ্যই ভালো। বৃহস্পতিবার সন্ধ্যায় আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের 20তম অনুষ্ঠানে বক্তব্য রেখে এই কথাই বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এজিএমসির কেএলএস অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি বক্তব্য রেখে আরো বলেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার জন্য সরকার সব দিক থেকে চেষ্টা করছে, উন্নয়নে কোনো ঘাটতি রাখতে চাইছে না। পাশাপাশি চিকিৎসকদের দাবি দাওয়া পূরণ করছে সরকার। চিকিৎসকদের দীর্ঘদিন ধরে পদোন্নতি বন্ধ ছিল, তাই এ সরকার চিকিৎসকদের অ্যাডহক প্রমোশন দিয়েছে, পাশাপাশি স্বাস্থ্যকর্মী নিয়োগ করেছে। বিশেষ করে প্রধান রেফারেল হাসপাতালে যাতে রোগীর চাপ না পড়ে তার জন্য জেলা হাসপাতালগুলি পরিষেবা উন্নত করা হচ্ছে। গোমতী জেলা হাসপাতাল, ধলাই জেলা হাসপাতাল, শান্তিরবাজার জেলা হাসপাতালে ট্রমা সেন্টারের ব্যবস্থা করা হয়েছে। তাহলে সংকটাপন্ন রোগীদের প্রধান রেফারেল হাসপাতালে আসতে হয় না, এবং এই উন্নয়নের ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরো বলেন, ত্রিপুরাকে মেডিকেল হাব করবে। বিশেষ করে এজিএমসিতে এখন সুপার স্পেশালিটি চালু হতে চলেছে। কোনো অংশে কম নয় এজিএমসি। আয়োজিত অনুষ্ঠানে এদের এছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্তে, জিবি হাসপাতালের এমএস শঙ্কর চক্রবর্তী, স্বাস্থ্য অধিকর্তা সঞ্জীব দেববর্মা সহ অন্যান্যরা। বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা চাই যে যাতে স্টেট হসপিটালে তার প্রেশার যাতে কম হয়, তো ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে আমরা স্ট্রেংথেনিং করার ব্যবস্থা করছি। ট্রমা সেন্টার আমরা করেছি, এখন আমরা সাউথে শান্তিরবাজারে ট্রমা সেন্টার করেছি, ডিস্ট্রিক্ট হসপিটাল যেটা গুমতি আছে সেখানে করেছি। আমরা আমবাসাতে একটা ধলাই ডিস্ট্রিক্টে সেখানে আমরা করেছি। আরো যেটা ধর্মনগরে আছে, আরো কয়েক জায়গায় আমরা সেটা আমরা করছি। ট্রমা সেন্টার থাকা মানে কি, একটা পেশেন্ট তাহলে আগরতলায় তার আসতে হয় না। একটা ত্রিপুরার যে তার যে ডেভেলপমেন্টে যখন কেউ বাইরের থেকে আসে, যদি দেখতে হয় ত্রিপুরার ডেভেলপমেন্ট কোন পর্যায়ে আছে, তার স্ট্যাটাস কি, তাহলে তার হসপিটালে যাওয়া উচিত প্রতিটা ব্যক্তি। হসপিটাল যদি স্বাস্থ্য ব্যবস্থা যদি ঠিকঠাক হয়, তাহলে ধরে নিতে হবে ত্রিপুরার সব দিকে স্বাস্থ্যই ভালো। আমাদের 81টা ডিপার্টমেন্টে যতটাই ডিপার্টমেন্ট থাকে, সবকটা ডিপার্টমেন্ট বেটার। এবং এখানে আজকের এই শুভ দিনে আমি বলবো যে 20 বছর শুধু না, এটা চলতে থাকবে। এবং যারা আজকে স্টুডেন্ট তারাও একদিন যেটা বললাম ফ্যাকাল্টি হবে, বাইরে গিয়ে ত্রিপুরার নাম নিশ্চয়ই রোশন করবে। এবং গন্ডাছড়া শরণার্থী ক্যাম্পে গিয়ে সরকারের ভূমিকা সচক্ষে প্রত্যক্ষ করলেন বামফ্রন্টের প্রতিনিধি দল। কারণ শুকিয়ে গেছে তাদের চোখের জল, সব হারিয়ে পাথর হয়ে গেছে তারা। এই বীভৎস নমুনা বিধানসভায় তুলে ধরে জবাব চাওয়া হবে বলে জানান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। हमारे यहाँ से भी करते मेरा चला गया बाबा हमारे साइले मिशन का वचन तो नहीं আমি যেতে বলা কাম। শ্মশানপুরীতে পরিণত হয়েছে গন্ডাছড়া। 165 পরিবারের 4 শতাধিক মানুষ এখনো অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে গন্ডাছড়া স্কুলের শরণার্থী শিবিরে। তাদের প্রশ্ন, বাড়িঘর ছন্ন ছাড়া হয়ে গেছে, শ্মশান বানিয়ে দিয়েছে গ্রাম, বাড়িঘর কিছুই নেই, লুটপাট করে বাড়িঘর পুড়িয়ে দিয়েছে নিষ্ঠুর দুর্বৃত্তরা। বাড়ি থেকে গরু, হাঁস, মোরগ সবকিছু নিয়ে গেছে। এখন তাদের ভিক্ষা করে খাওয়ার মতো অবস্থাও নেই। শিশু, বৃদ্ধ, বৃদ্ধা নিয়ে কোথায় যাবে? পড়াশোনাও একেবারে বন্ধের পথে। ছেলে মেয়েদের বই, খাতা সবকিছু পুড়িয়ে ফেলেছে। কিন্তু শেষ সম্বলটুকু বাড়ির মাটি রয়ে গেছে। সেই ভিটে মাটিতে কবে যেতে পারবে তার কোনো নিশ্চয়তা মিলছে না প্রশাসনের পক্ষ থেকে। এই ধরনের ঘটনা কি সভ্য সমাজে হতে পারে, সেটা একবারের জন্য কেউ ভাবতে পারে না। কিন্তু এই ঘটনার সাক্ষী হয়েছে গন্ডাছড়াবাসী।
এই কথাগুলি শিবিরে আশ্রয় নেওয়া সর্বহারা এক বৃদ্ধার। বৃহস্পতিবার বামফ্রন্টের পরিষদীয় দল গন্ডাছড়ায় গিয়েছিলেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, বিধায়ক রাম দাস, বিধায়ক সুদীপ সরকার, বিধায়ক নয়ন সরকার, প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া, প্রাক্তন বিধায়ক সুধন দাস, গন্ডাছড়া পুরনো বাসিন্দা নকুল দাস এবং স্থানীয় নেতা ললিত কুমার ত্রিপুরা। তাদের সামনে এদিন শরণার্থী শিবিরে অসহায় পুরুষ মহিলা জানান, গত 12 জুলাই সন্ধ্যা থেকে গ্রামে দুর্বৃত্তদের আনাগোনা শুরু হয়েছিল। এই বিষয়ের সাথে সাথে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলা হয়। প্রশাসনের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়েছিল 163 ধারা জারি রয়েছে নিরাপদে বাড়িতে থাকার জন্য। কিন্তু রাতের বেলা ভয়াবহ পরিস্থিতি শুরু হয়ে যায় গ্রামে গ্রামে। বাড়ির ঘরে দরজা ভেঙে প্রবেশ করে, লুটপাট মারধর শুরু করে দুর্বৃত্তরা। তারপর ঘরে ঘরে মধ্যে আগুন লাগিয়ে দেয়। বিভৎস দৃশ্য দেখে হাতের মুঠোতে জীবন নিয়ে জঙ্গলে পালিয়ে যায় শত শত মানুষ। প্রশাসনের নিয়ন্ত্রণেই ছিল না পরিস্থিতি। দমকল কর্মীরাও ঘটনাস্থলে আসেনি। বর্তমানে তারা গত 13 এবং 14 জুলাই থেকে এই শরণার্থী শিবিরে থাকছে। এই শরণার্থী শিবিরেও চরম অব্যবস্থার সৃষ্টি হয়ে আছে বলে তাদের দাবি। দুবেলা খাবার দেওয়া হলেও ঘুমানোর জন্য পলিথিন দিয়েছে। এই পলিথিনের মধ্যে দীর্ঘ 20 দিন ধরে তারা দিন রাত কাটাচ্ছেন। পানীয় জলের জন্য একটি ফিল্টারের ব্যবস্থা হয়নি। সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হলো মশারি পর্যন্ত দেওয়া হয়নি শিবিরে, যার কারণে বর্তমানে শিবিরের থাবা বসিয়েছে জ্বর। থরথর করে কাঁপছে রোগীরা। হাসপাতাল নিয়ে যাওয়ার মতো পর্যন্ত লোক নেই, নেই চিকিৎসা পরিষেবা। হাসপাতালও নিছে না, তারা আধা ঘন্টা পরে না 1 ঘন্টা পরে আইবো গাড়ি নিয়ে। না 1 ঘন্টা পরে না, সকালে জানাইছে হনুক দিয়েছে না। আমরা সকালে জানাবার পরে এখন কেউ আইছে এখনো কাটতেছে তাই না, বয়স্ক লোক একজন জ্বরে। ওই যে বলছি লোকটা শুয়ে আছে। তার মধ্যে মশা তো আছে, কয়েল কিছু দিছে, কয়েল জ্বালাইলো ওই যে নিটা জায়গা। মশারি দিছে দিছে না মশারি, মশারি দিছে কিন্তু টাঙানোর মতন তো অবস্থা নাই এদিকে। আলাদা সবাই মশারি দিছে। হ্যাঁ দেওয়া হয়েছে, কাটতেছে একটা একটা করে দেওয়া হয়েছে কিন্তু কাটতেছে একটা একটা করে দেওয়া হয়েছে কিন্তু প্রত্যেক কাটে তো আর একটা দিয়ে হয় না। আমরা পরিবারে যেমন 4 জন আছি, কুলাফান বড় হয়ে গেছে গা, একটা মশার নিচে তো হয় না, কুলাফান থাকে আরেকটা নেই। কিন্তু সবাই একটা একটা করে দিছে, পরিবারে একটা তো একটা দিয়ে হয় না। আর এত বড় জায়গার মধ্যে মশারি টাঙাইবার মতন কোনো সুবিধাও নাই। তাহলে আমরা মানে বাচ্চারা লইয়া থাকতে খুব কষ্ট হয়েছে। কাপড় চোপড়ও মানে তেমন কিছু দেওয়া হয়েছে না, একটা কাপড় একটা সায়া ব্লাউজ দেওয়া হয়েছে। তারপরে মানুষ অন্যরা অন্য সংস্থার থেকে পুরান টুরানো দেওয়া হয়েছে, এটি দিয়ে আমরা কোনো ক্রম চলছি। খুব কষ্ট হইতেছে বাচ্চারা লইয়া, তো এখানে স্নান খাওয়া খুব কষ্ট, কারেন্টের আজকে জল নাই, অনেকেই স্নান করতে পারছি না। খাওয়ার জলটা তো খুব কষ্ট, কিনা কিনা আনে, এটাও সবাই খেতে পারে না। সুস্থ হয়ে গেলে গিয়া চিকিৎসার দেখভাল করার কেউ নাই আছে, থাকলেও তারা গায়ে লাগা না, কইলে তারা গায়ে লাগা না। আছে এখানে? হ্যাঁ আছে, একটু ওখানে কোনো সময় আছে কিনা কইতে একটু ওইখানে বয়ে থাকে, কিন্তু গায়ে লাগা না, কইলে তারা শুনে না, শোনানোর মতো তাহে কার নাইলে গাড়ি নাই। কথা কমে আমি কেমনে খাই, আমি তো শরীর ভালো না, মাছে শিলে আছে মাথা একটি হাতিছে না। আর ওই যারা লুট করছে এরাই আমার সর্বনাশ করছে। আরো আমরা এখান থেকে খেদানের দুধ দিলি, আমরা এরা ক্ষতি করছিলাম, এরা আমরা ক্ষতি করছিল। ওখানে আমরা কেমনে কেমনা দিলে আমরা কেমনে এই জায়গাটা থাকি। নিরাপত্তা না হলে কমে যাবে। ওই যে আমি হেন থেকে আমার ওষুধ লেগেছে, কাশিও কমে না, জ্বরও কমে না, মাথা দেখ না, এনে থেকে ঠান্ডায় ওগুলো ধরছে। প্রথম এখানে যতটুকু আমরা বাচ্চার ভিতরে খাওয়াটা 2 বেলা আমরা দিতেছে, এইটার উপরে আমরা নির্ভর কোনো এটা আমরা করতাম না যে খাওয়ানোর উপরে আমরা এখন বাচ্চা রয়েছি। এছাড়া অন্য কোনো যে সরকার থেকে কোনো ভালো আমরা একটা জিনিস এইটার কোনো নাই। আর আমরা যে এখানে ঘুমানোর যে ব্যবস্থা আমরা দিছে, এখানে একটা বালিশ দিছে। হ্যাঁ সরকার থেকে স্যার এখন আমরা প্রত্যেক পরিবারে 25,000 টাকা করে দিছি আর কি। আর না 25,000 টাকা দিছে যে এটা প্রত্যেক পরিবারে এখনো ঢুকছে না, কিছু কিছু পরিবার আছে এখনো অ্যাকাউন্টে যে টাকাটা ঢুকছে না আর কি। আর এর ভিতরে যে ক্ষতিপূরণ দিব বা এমন কিছু আজকে আমরা বিগত 18 দিন আছে, এর ভিতরে কোনো কিছু আমরা কিছু কইছে না।
সবকিছু সরেজমিনে প্রত্যক্ষ করে এই অভিযোগগুলো তোলেন বিরোধী দলের নেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, এইভাবে চলতে থাকলে যে কোনো সময় জলবাহিত রোগও দেখা দিতে পারে শিবিরের। জিতেন্দ্র চৌধুরীর কাছে এদিন অসহায় মানুষ জানায় তাদের মধ্যে কয়েকজনের পরিবারের 25,000 টাকা সরকারি সহযোগিতা জুটেছে, কিন্তু এখনো বহু পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে 25 পয়সাও ঢোকেনি। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আরো জানান, ঘটনার এতদিন পরেও যখন গত কয়েকদিন আগে বামফ্রন্টের প্রতিনিধি দল গন্ডাছড়ায় আসতে চেয়েছিল, তখন রাঙ্গাবাড়িতে কেন পুলিশ বাধা দিয়েছে সেটা আজকে এসে প্রত্যক্ষ করছেন। তিনি বলেন, প্রশাসনের বাধা দেওয়ার পেছনে কিসের এত লজ্জা, কিসের এত সংকোচ এবং কি কারণ ছিল সেটা আজ প্রত্যক্ষ করেছেন। এই সবগুলি বিষয় সরকারের কাছে যেমন তোলা হবে, তেমনি বিধানসভায় সরকারের উদ্দেশ্যে তুলে ধরা হবে। এর জবাব দিতে হবে সরকারকে। সরকারের কাছে দাবি জানানো হবে ক্ষতিগ্রস্তদের ক্ষতির পরিমাণ 16 আনা না হলেও 12 আনা দিতে হবে। পাশাপাশি দ্রুত নিরাপত্তা ক্যাম্পের ব্যবস্থা করতে হবে। এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে। এই ধরনের ঘটনা আগেও সংঘটিত করার চেষ্টা করত দুর্বৃত্তরা, কিন্তু প্রশাসন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনত। 12 জুলাই ঘটনা শুরু হওয়ার ইঙ্গিত পাওয়া মাত্রই জেলা শাসক রাজ্য পুলিশের মহানির্দেশককে জানানো হয়েছিল, কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় এই ঘটনা ঘটেছে এবং এই ঘটনার জন্য কারা ইন্ধন দিয়েছে সেটাও জানা আছে। আরো বলেন, এই অনভিপ্রেত ঘটনা সরকার এবং শাসক দলের বদান্যতায় হয়েছে। যে মহকুমাতে সন্তান বিক্রি হয়, রেশন কার্ড বন্ধক দিয়ে খাবার জোগাতে হয় এবং রেগার কাজ হয় না, সেই মহকুমা সরকার এই ধরনের আনন্দ মেলা আয়োজন করেছে। আনন্দ মেলায় ঘিরেই রাত 10টা-12টা পর্যন্ত জোয়ার আসর বসেছে। একে কেন্দ্র করেই পরমেশ্বর রিয়াং এর মৃত্যু হয়েছে। তারপরই এই ঘটনার সূত্রপাত হয়েছে। তাই পরমেশ্বর রিয়াং এর মৃত্যু যেমন নিন্দনীয়, তেমনি পরে যে ঘটনা গোটা মহকুমাতে হয়েছে সেটাও নিন্দনীয় এবং দুর্ভাগ্যজনক। মানুষের বাড়ি ঘর লুটপাট করে যারা আগুন লাগিয়েছে তারা হিটলারের মতো কাজ করেছে। তাদের কঠোর শাস্তি হওয়া প্রয়োজন। তবে পরিস্থিতি যাতে আর খারাপ না হয় তার জন্য গুজবে কান না দেওয়ার জন্য আহ্বান জানান বিরোধী দলনেতা। চাইছিলাম আরো আগে আসতে, কিন্তু প্রশাসন বলছে একটু আমাদেরকে সময় দেন, আমরা একটু সবটা আমরা সামলাই আনি। তারপর গত 22 তারিখে 22শে জুলাই আমরা জেলা শাসক বলেন, স্যার আপনি যেতে পারেন, সেদিন আমরা আসি। কিন্তু অজ্ঞাত কারণে ধলাই জেলা শাসক এবং এসপি আমাদেরকে এখানে আসার জন্য বললেও, সম্মতি দিলেও আগরতলা থেকে হস্তক্ষেপ হয়। আগরতলা থেকে শুরু হওয়ার পথেই আমার এসকর্ট তুলে নেওয়া হয়। আর এখানে এসে দেখি দাঙ্গাবাড়িতে বিশাল পুলিশ বাহিনী রাস্তাতে ব্যারিকেড করে দাঁড়াই আছে। তো আজকে এই 1 তারিখে আইসা আজকে এটা উপলব্ধি করতে পারতেছি আমরা কেন আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। কিসের লজ্জা, কিসের সংকোচ, কি কারণ? কারণ একটাই, আমি এখন এখানে সবাই এই ক্ষতিগ্রস্ত, শারীরিক মানসিকভাবে পীড়িত, কাজে তাদের সামনে এগুলি আমি বলতে চাই না। শুধু একটা কথাই আমি বলবো, এই অনভিপ্রেত ঘটনা এটা আমাদের রাজ্যের বর্তমান শাসক দল বা সরকার এদের বদান্যতাতেই হয়েছে। আনন্দ মেলা যে মহকুমাতে সন্তান বিক্রি হয়, কুলের সন্তান, 2 দিনের সন্তান, রেশন কার্ড বন্ধক দিয়া জমিয়ারা চলে, রেগার কাজ হয় না, ওই ইয়াতে রতননগর দিয়া বাংলাদেশে কাটাতার বেড়া পার হইয়া যায় বন্ধকি তুলতে। সেই গন্ডাছড়াতে কিসের আনন্দ, কিসের মেলা? 1 মাস ব্যাপী মেলা, প্রশাসনের ছত্রছায়ায়, তাদের নজরে। এবং এগুলি যারা আপনার গন্ডাছড়ার মানুষ আপনারা দেখছেন, রাত্র 10টা, 11টা, 12টা অবধি চলে মদের ফোয়ারা, জুয়া খেলা। অর্থাৎ এরকম একটা অহেতুক ঘটনা একটা নিরীহ
যুবক তার খুন হওয়া, অকাল মৃত্যু হওয়া, আর এটাকে কেন্দ্র করে এতগুলি বাড়িঘর পোড়ানো, এতগুলি সর্বশান্ত হওয়া, এই যাই হোক, এগুলো সঠিক তদন্ত হোক, দোষী কারা বাইর হোক, এটা সবাই আমরা চাই। কিন্তু আজকে এখানে মূল আমাদের বক্তব্য এখন এখানে শিবিরে কথা বলছি আমাদের মায়েদের, বোনেদের সাথে এবং বয়স্করা ছিলেন, তারা বলছেন 165 পরিবারের 4 শতাধিক মানুষ এই শিবিরে আছে। হয়তোবা কেউ কেউ দিনের বেলা একটু বাড়িতে ঘুরে আসেন, এবং এখানে যে অবস্থার মধ্যে আছে এটা মানবতার অবস্থা, করুণ অবস্থা। আমাদের দেশের সরকার কি এত গরিব হয়ে গেছে? এখানে 70-80 বছরের বৃদ্ধ বৃদ্ধা 1.5 মাস 2 মাসের শিশু পলিথিনের উপরে থাকতে পারে? এবং এই অসহায় মানুষের পাশে আছে বলে আশ্বস্ত করে বামফ্রন্টের প্রতিনিধি দলটি গন্ডাছড়া থেকে আগরতলা ফিরে আসেন। শান্তন টিভি। এনআইটিতে ছাত্রদের বিক্ষোভ খবর পেয়ে ছুটে গেলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। কর্তৃপক্ষের সাথে বৈঠকের পর আশ্বাস দিলেন তিনি। বুধবার রাতের পর আবারও বৃহস্পতিবার সকালে ছাত্রদের তীব্র আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠল এনআইটি চত্বর। খবর পেয়ে দুপুরে কলেজে ছুটে যান মন্ত্রী সুশান্ত চৌধুরী। কথা বলেন কলেজ কর্তৃপক্ষ এবং ছাত্রছাত্রীদের সাথে। বিক্ষোভকারী ছাত্ররা অভিযোগ তুলেছে এনআইটি হাসপাতালের বিরুদ্ধে। মৃত ছাত্রের নাম অভিজিৎ পান্ডা। সে IIIT ছাত্র ছিল, কিন্তু তার অস্বাভাবিক মৃত্যুর কারণ নিয়ে এনআইটি হাসপাতালের চিকিৎসা পরিষেবার বিরুদ্ধে আঙুল উঠেছে। ঘটনার খবর এনআইটি হোস্টেল চত্বরে পৌঁছতে বিক্ষোভ দেখাতে নেমে পড়ে। তাদের অভিযোগ সঠিকভাবে চিকিৎসা না দেওয়ার কারণেই মৃত্যু হয়েছে অভিজিতের। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে হোস্টেল কর্তৃপক্ষ। প্রায় ঘন্টা খানেক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারায় খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে অভিজিতের মৃত্যুর কারণ নিয়ে এখনো ধোঁয়াশা সৃষ্টি হয়ে আছে। পরে আবার বৃহস্পতিবার সকালবেলা পুনরায় বিক্ষোভে বসে এনএসইউআই সহ হোস্টেলের ছাত্ররা। পরবর্তী সময়ে তারা জানায়, সম্প্রতি এনআইটির মধ্যে এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তার নাম অভিজিৎ পান্ডা। সাথে সাথে তার বন্ধুরা নিয়ে যায় এনআইটি হাসপাতালে, কিন্তু পরবর্তী সময় এনআইটি কর্তৃপক্ষ সঠিকভাবে তার চিকিৎসা করেনি। তারপর সে রাজ্যের বাইরে নিজের বাড়িতে চলে যায়। সেখানে যাওয়ার পর তার হার্টের সমস্যায় থাকার মৃত্যু হয়েছে তার। এই খবরটি হোস্টেলের মধ্যে এসে পৌঁছতে ছাত্ররা বিক্ষোভে নামে। তাদের বক্তব্য, এনআইটি হাসপাতালের চিকিৎসা পরিষেবা দুর্বলতার কারণে এই ঘটনা সংঘটিত হয়েছে। আন্দোলনে বসার পর কর্তৃপক্ষ আশ্বস্ত করেছেন তারা একটি কমিটি গঠন করে বিষয়টি তদন্ত করবে, না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান এনএসইউআই এর নেতারা। ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে অভিজিৎ পান্ডে বলে একজন স্টুডেন্ট, সেখানে সে অসুস্থ হয়েছিল এনআইটি কলেজে। তো তাদের কলেজে হসপিটাল আছে, তাকে সেখানে তার বন্ধুরা নিয়ে গেছিল। সেখানে নিয়ে যাওয়ার পর হসপিটালের নেগলিজেন্সের কারণে তার শরীরের অবস্থা আরও ডিটোরেট করে, এবং যার কারণে সে তার বাড়িতে চলে যায় বহিরাজ্যে। সেখানে গিয়ে সে হার্ট পাঞ্চারে তার ডেথ হয়। এরপর কলেজের তারা এর ডায়াগনোসিস সম্পূর্ণভাবে অস্বীকার করলো, এবং তারা যারা স্টুডেন্ট আছে, যারা তার রুমমেট, তার বন্ধু, তার ব্যাচমেট, তাদের উপর প্রেসার ক্রিয়েট করলো তারা যেন স্টেটমেন্ট না দেয় কোনো কাউকে। এ নিয়ে তাদের কলেজে গতকাল রাত্রে আমরা দেখতে পেলাম একটি প্রচণ্ড হিংস্র একটা রূপ ধারণ করে নিয়েছিল তাদের আন্দোলনটা। এরপর আজ সকালবেলা আমি আমার একটা এনএসএর প্রতিনিধি দল নিয়ে আমরা সেখানে ক্যাম্পাসে গেলাম, তাদের সঙ্গে কথা বললাম, এবং আমরা তাদের সঙ্গে ধর্নায় বসলাম যাতে ডক্টর যারা ছিল প্রেজেন্ট তারা যেন স্টুডেন্টের কাছে অ্যান্সারেবল হয়, এবং সেকেন্ড অফ অল যাতে একটা এনকোয়ারি কমিশন বসানো হয়। এদিকে ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি এনআইটিতে গিয়ে ছাত্রছাত্রী এবং এনআইটির অধিকর্তা শরৎ কুমার পান্ডার সাথে কথা বলেন। তারপর তিনি জানতে পারেন হায়দ্রাবাদের ছাত্র অভিজিৎ এনআইটিতে পাঠরত ছিল। সে আগে থেকেই অসুস্থ ছিল। সে কলেজে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে, পরে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সে বাড়ি ফেরার পর মৃত্যু হয়েছে। কিন্তু কি কারণে সে মারা গেছে সে বিষয়টা খোঁজ নিয়ে দেখা হচ্ছে। তবে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, কোনো ধরনের বিক্ষোভ আন্দোলন করে যাতে কলেজের মর্যাদা নষ্ট না করে। जिम्मेदारी है हम लोगों का कि आके यहाँ पे बात करें, उनसे क्या हुआ है। हमने सूचना लेने की कोशिश भी किया, और यहाँ पे आके पता चला कि जो लड़का है वो पहले से बीमार था, ही वॉज अंडर ट्रीटमेंट।
यहाँ पे आने के बाद उसको जो कठिनाई हुई, प्रॉब्लम हुआ उसका फिजिकली, और ही वॉज एडमिटेड इन जीबी हॉस्पिटल एंड ऑल्सो आउटडोर पेशेंट, और उनके सहयोग से उनको जीबी में भी भेजा गया। लेकिन बाद में जब हैदराबाद उसको जाना पड़ा, जाने के बाद उसका निधन हो गया। बहुत ही दुखद बात है ये, लेकिन इसके लिए डेथ हुआ कारण क्या है, कमेटी की तरफ से, अथॉरिटी की तरफ से कमेटी भी बनाया गया उसको इन्वेस्टिगेशन के लिए। और सुबह से हम लोग जो देख रहे थे कि जो स्टूडेंट्स हैं यहाँ पे NIT के, ये लोग इकट्ठा हुए, यहाँ पे जमा हुए, विक्षोभ कर रहे थे, तो आके पता चला यहाँ पे कि दे हैव सबमिटेड ए चार्टर ऑफ डिमांड बिफोर द अथॉरिटी फॉर इमीडिएट एक्शन, और उन्होंने भी ये माना, दे हैव ऑल्सो एग्रीड अपॉन, ये करना चाहिए। तो बाद में ये पता चलेगा कारण क्या है क्या नहीं है। इन्वेस्टिगेशन को अथॉरिटी ने कमेटी भी गठित किया होगा, और इन्वेस्टिगेशन होने के बाद ये पता चलेगा। लेकिन जो हुआ, जो निधन हुआ, ये एक्सपेक्टेड नहीं हुआ, क्या कारण से हुआ, किस कारण से हुआ, ये बात में पता चलेगा। लेकिन इट इज रिपोर्टेड बस अंडर ट्रीटमेंट, पहले से उनको कुछ कठिनाई, उसका शरीर का कुछ प्रॉब्लम था, जो ट्रीटमेंट देता है अंडर ट्रीटमेंट, तो ये शायद एग्रेवेट हुआ बाद में, इसलिए उसका निधन हुआ। तो मैं ये जान के डायरेक्टर साहब से बात करके, रजिस्ट्रार साहब भी यहाँ पे है, मिलने के लिए आए, आपकी बात भी हो, द डिस्कशन वॉज वेरी पॉजिटिव एंड दे आर ऑल रेडी टू एक्सटेंड ऑल कोऑपरेशन और पॉजिटिव हेल्प टू द डिजीज फैमिली ऑफ द डिजीज। और आने वाले दिनों में इसका जो मान सम्मान है वो यहाँ पे बरकरार रहे, वही हमारे लिए हमें मानना है। और सरकार की तरफ से और हमारी तरफ से अगर कोई जरूरत हो, डेफिनेटली विल एक्सटेंड और रेंडर ऑल पॉसिबल फॉर द अपलिफ्टमेंट ऑफ दिस हाईली प्रेस्टिजियस इंस्टीट्यूट। তবে NIT হাসপাতালে চিকিৎসা পরিষেবার অনেকটা ঘাটতি রয়েছে, সেটা অস্বীকার করার সুযোগ নেই। দীর্ঘদিন ধরে সঠিকভাবে পরিষেবা মিলছে না ছাত্রছাত্রীদের। শান্তন টিভি। বুধবার ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের পক্ষ থেকে পঞ্চায়েত দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন প্রদানের মূল উদ্দেশ্য ছিল ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের জন্য নির্বাচন কমিশন যে সকল গাড়ি ভাড়া দিচ্ছে তার জন্য একটা রেট চার্ট প্রকাশ করা হোক। সেই রেট চার্টে ভাড়া অনেকটা কম উল্লেখ রয়েছে, ফলে যান শ্রমিক ও মালিকদের অনেকটা সমস্যা হচ্ছে। তাই পঞ্চায়েত দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন প্রদানের পর বুধবার রাতে নতুন করে একটা রেট চার্ট প্রকাশ করা হয়। তার জন্য পঞ্চায়েত দপ্তরের অধিকর্তাকে ধন্যবাদ জানান ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের নেতৃত্বরা। এদিন সংগঠনের নেতৃত্বরা মঠ চৌমুহনী স্থিত তাদের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে পঞ্চায়েত দপ্তরের অধিকর্তা ও পরিবহন দপ্তরের মন্ত্রীকে ধন্যবাদ জানান। আমরা ডেপুটেশনটা মূলত উদ্দেশ্য ছিল যে এবারকার যে পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনে আমাদের যে হায়ার ভেহিকেলস যেগুলো নিচ্ছে সরকার ইলেকশনের পারপাসে, সেইগুলা ওনারা একটা রেট চার্ট বের করেছিলেন, যেটাতে অনেকটা কম ছিল রেট, যার কারণে শ্রমিকদের এবং গাড়ির মালিকদের অনেকটা সমস্যা হচ্ছিল। সেই কারণে আমরা একটা ডেপুটেশনে মিলিত হই। আমরা ওনাদের সঙ্গে ত্রিপুরা রাজ্যের 8টা জেলা থেকে প্রতিনিধিরা সেখানে মিলিত হন এবং ওনাদের সঙ্গে আমরা ডেপুটেশনে মিলিত হই। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ঊনকোটি জেলার পাবিয়াছড়া ও ফটিকরায় বিধানসভা কেন্দ্রের নির্বাচনী প্রচারে যান বিধায়ক সুদীপ রায় বর্মন। কথা বলেন সেখানকার মানুষের সাথে এবং বর্তমান পরিস্থিতি তুলে ধরে তাদের প্রতিশ্রুতি দেন পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়ে উন্নয়নের জন্য কাজ করবে কংগ্রেস। পরিষ্কার হয়ে গেছে কেন এবার এরা এই যে মনোনয়নপত্র দিতে এত হামলা হুমকি করেছে, তার মূলত কারণ মানুষ এদের সমর্থন হচ্ছে না। এই যে আমরা কিছু কিছু জায়গায় আমরা লড়াইটা করছি, দেখতে পাচ্ছি মানুষ একটা পরিবর্তন চাইছে। মানুষের চেহারায়, তাদের বডি ল্যাঙ্গুয়েজে পরিষ্কার বুঝতে পারছি যে মানুষ প্রীতি বিরক্ত বিজেপির এই অত্যাচারের এবং দুর্নীতির প্রতিবাদে তারা ভোট দিতে চাইছে। এবং আমাদের বিশ্বাস যেখানে নির্বাচন হবে কংগ্রেস দল ভালো ফল করবে বলে আমাদের বিশ্বাস।
জয় নিয়ে কতটুকু আশাবাদী? আপনি তো বিভিন্ন এলাকাতে দলীয় কাজে চষে বেড়াচ্ছেন। বললাম তো মানুষ চাইছে একটা পরিবর্তন ঘটা। নির্বাচন তো অর্ধেকের বেশি, প্রায় 70-75% আসনের প্রহসন হিসেবে পরিণত করে নির্বাচনটা তারা দখল করেছে। যেখানে নির্বাচন হচ্ছে এখানে মানুষ চাইছে একটা পরিবর্তন ঘটা। আমার বিশ্বাস যেখানে আমরা লড়াই করছি, কংগ্রেস যেখানে লড়াই করছে, ভালো ফল হবে বলে আমার বিশ্বাস। পাশাপাশি পাপিয়াচর এবং এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।